দেশটার পেছনে ওনার ফ্যামিলির যে একটা বিরাট ত্যাগ, 15th অগস্টের কথা আমি বলছি, এবং বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে তাদের দলের এবং তার তার পরিবারে তার পিতার যে অবদান, সেগুলোকে যদি ধরে রাখতে হয় তাহলেও কিন্তু ওনাকে ফিরতে হবে। আর ফেরাটা শেখ হাসিনার জন্য যতটা প্রয়োজন, মানে এই সকল কিছু বিবেচনায় ওনার মন্ত্রী এমপি তাদের জন্য কিন্তু এটা অত প্রয়োজন না। মন্ত্রী আসবে, মন্ত্রী যাবে, কিন্তু শেখ হাসিনার জন্য তার পরিবারের সম্মান, তার দলের অস্তিত্ব, তার নিজের ত্যাগ, তার নিজের সংগ্রাম, তার নিজের দলে থাকা, মানে সরকারে থাকা, বিরোধী দলে থাকা, সকল কিছু, তার 46 ইয়ার্স এর যে হিস্ট্রি, তার নিজের সকল কিছুর বিবেচনায় কোনো কেউ যদি নাও আসে, শেখ হাসিনার সম্ভবত, আমার যেটা হিসাব, যে উনি হয়তো আসবেন। আচ্ছা, কিন্তু আসার কোনো প্রক্রিয়া, মানে সেটা আমি আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতারাও কথা বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারাও আসলে বলতে পারেন না যে কিভাবে। জিজ্ঞাসা করলে কখনো কখনো বলেন টাইম উইলসে, কোনো প্রক্রিয়া আসলে বোঝা যাচ্ছে না। না না, এটা না বোঝার কি আছে তাও আমি বুঝতে পারছি না। বাংলাদেশ সরকার তো ব্যাকুল, তারা ভারতেও যাবে না যদি না শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয়। তার মানে ভারত, মানে তার মানে পথ চেয়ে আছে, বাংলাদেশ সরকার রীতিমতো পথ চেয়ে আছে যে কবে শেখ হাসিনা আসবেন। তো আর শেখ হাসিনাও বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবার জন্য ব্যাকুল হয়ে আছেন। তো দুই তরফই তো ব্যাকুল, তাহলে অসুবিধা কি? আরেকটা খুব কিন্তু উদ্ভট এই যে কথা, ডক্টর বিএনপি জাহিদ অবশ্য বলেছেন, তিনি ডক্টর জাহিদ মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, তিনি বলেছেন যে তারা চায় ধরে নিয়ে আসতে, বেঁধে নিয়ে আসতে, কিন্তু শেখ হাসিনা এখন বলছে তিনি নিজেই ফিরতে চান, আত্মসমর্পণ করতে চান। মানে হয়তো এটি তাদের পছন্দ হচ্ছে না যে তিনি আত্মসমর্পণ করতে আসবেন, তারা ধরে বেঁধে নিয়ে আসতে চায়। এবং এখন এই জন্যই হয়তো ভারতকে বারবার অনুরোধ করছে কিনা সেটারও বিশ্লেষণ আপনি হয়তো বলবেন, যে তাকে ফিরিয়ে দেবার জন্য যেই বারবার অনুরোধটা করছে, আহ্বানটা জানাচ্ছে, মানে এটি কি একটা বিশ্লেষণ কিনা? ওনার তাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোটা কি সরকারের উদ্দেশ্য, নাকি বিষয়টাকে নিয়ে খেলাধুলা করা সরকারের উদ্দেশ্য? যদি খেলাধুলা হয় তাহলে না, উনি আসলে কিন্তু হবে না। ভারতকে নিয়ে আসতে হবে, বেঁধে নিয়ে আসতে হবে, প্লেনে দাঁড় করিয়ে নিয়ে আসতে হবে, ফার্স্ট ক্লাসে আনলে হবে না, ইকোনমি ক্লাসে আনতে হবে, ইকোনমি ক্লাসে আনলে হবে না, প্লেনের লেজে বসিয়ে আনতে হবে, মানে ইত্যাদি ইত্যাদি নাটক করাই যায়। মানে যেটা নিয়ে শুরু করব, আপনার রাষ্ট্রপতি নির্বাচনে আপনার ভোট না দেওয়াটা আলোচনায় আসছে। আপনি একটা গণমাধ্যমে দেখছিলাম, কেন আপনি ভোট দেন নাই সে বিষয়ে আপনি বলেওছেন। তারপরেও একটু আপনার কাছে জানতে চাওয়া, যে এই যে আ আপনি আসলে বলেছেন যে এটা একটা অনর্থক আয়োজন। এই অনর্থক আয়োজনের মধ্যে আসলেই তো মানে আ ভোট দিলেও রাষ্ট্রপতি হয়ে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না দিলেও আসলে সেরকমটাই হয়ে যাবেন। কিন্তু এই পুরো অনর্থক আয়োজনে শুধুমাত্র সরকারি দলই না, বিরোধী দলও যুক্ত হলো। তারা আবার একজনকে প্রার্থীও করলেন, কর্নেল অলি আহমেদকে। ভোটা তিনি আবার কিছু সংখ্যক ভোটও পেলেন। মানে কেন? এর মাহাত্ম্যটা কি? এত আয়োজন করে অনর্থক কাজটা করবার মাহাত্ম্য কি? এটা তো আসলে বিরোধী দল বলতে পারবে কেন তারা এটার অংশ নিল বা কেন তারা এটার অংশ হলো। সো আমি তো এটা বলতে পারবো না। এক, দুই হচ্ছে যে দেখুন, আমার কাছে মনে হয়েছে যে আহ নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বেশিরভাগ মানুষের এবং আমার অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সম্মানের একজন ব্যক্তি। কিন্তু আসলে গণতন্ত্র মানে হচ্ছে, যদি ভোট আপনি মিন করে থাকেন, সেখানে একটা অনিশ্চয়তা থাকতেই হবে। এবং সেই অনিশ্চয়তাটা যদি না থাকে তাহলে এটাকে আমি ভোট না বলে রাদার আমি মনোনীত বলতে পারি, তাই না? এবং ভোটের আগেই আমরা জানি যে কে কতটা ভোট পাবে, এটাও আমরা জানি যে উনি কতটা পাবেন এবং উনি কতটা পাবেন। তো এটাকে আমি কি করে ভোট বলি, তাই না? এটা একদম আমার খুবই ক্ষুদ্র জ্ঞানে আমার কিছুতেই এটা ভোট মনে হয়নি। দুই হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ, যেটা বিএনপি বার 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 যেই প্রসঙ্গটা তুলেছে নির্বাচনের আগে, ৩১ দফা যখন দিয়েছে তখন, এবং তারও আগে যখন ভিশন 2030 তারা ডিক্লেয়ার করেছিল ব্যাক ইন 2016, তখন থেকে তারা ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে। দলের এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও তারা তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, ভোট দিতে পারবে, এগুলো তারা ক্যাম্পেইন করেছে। সেই ক্যাম্পেইনের আমি একটা অংশ ছিলাম, কারণ সেই ক্যাম্পেইন আমিও করেছি 2016 সাল থেকে। আমিও বলেছি যে যেহেতু আমি তখন বিএনপির অংশ ছিলাম, আমি ৭০ অনুচ্ছেদ, আমরা যদি ক্ষমতায় যাই, বিএনপি যদি ক্ষমতায় যায়, ৭০ অনুচ্ছেদে আমরা বড় ধরনের একটা
সংস্কার আনবো, যে অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা, এরকম কিছু মেজর জায়গা ছাড়া বাংলাদেশের যেকোনো ইস্যুতে সরকারি দল হোক বিরোধী দল হোক তারা স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবে। এই নির্বাচনের আগে বা এই মনোনয়নের আগে আমরা দেখলাম যে সরকারি দলের চিফ হুইপ একেবারে ঘোষণা দিয়ে বললেন যে দলের বাইরে যদি কেউ ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। তার মানে কি তাদের এক ধরনের সন্দেহ ছিল যে দলের বাইরে ভোট যেতে পারে, দলের বাইরে দলের সদস্যরা আর কাউকে ভোট দিতে পারে। কেন তাদের এই সন্দেহ ছিল? যে তাই থেকে থাকে তাহলে কি আমরা বলতে পারি যে দলের সদস্যদের উপরেই বা প্রার্থীর উপরেই দলের নিজস্ব আস্থা নেই, এবং তারা যে ৭০ অনুচ্ছেদের সংশোধনের কথা বলছে সেটা ইমপ্লিমেন্ট করবার মতন নৈতিক সাহস এবং স্বচ্ছতা তাদের মধ্যে নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে যেই ৭০ অনুচ্ছেদ নিয়ে এত আলোচনা, এত ক্যাম্পেইন, এবং আমি যার অংশ, আহ সেটা তো আসলে হলো না। তিন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটা অনেকটাই আলংকরিক, এবং আমরা নিজেরাই এই কথাটা বহুবার বলেছি। তো এই কারণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, আনা হবে, আনবো আমরা ক্ষমতায় গেলে, এগুলো কি এই দলগুলো বলেনি? বলেছে তো। কিন্তু এখন আপনি গত ৬ মাসে আহ এই ধরনের কোনো আলোচনা বা এই ধরনের কোনো উদ্যোগ না দেখবেন সরকারি দল থেকে, না দেখবেন বিরোধী দল থেকে। তো এই যে একটি আলংকারিক পদে আপনি একজনকে দিচ্ছেন, না, হ্যাঁ, বিরোধী দলের পদ যার আসলে বিরোধী দল তেমন থেকে কোনো তো টুকটাক বলেই। বিরোধী দল থেকে তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য বলছে। আর জুলাই সনদে তো আসলে ভারসাম্য আনার বিষয়গুলো বলা আছে। ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর মানে ভারসাম্য যেটা বলছিলেন, সে বিষয়গুলো তো আছে। মানে বিরোধী দলের পক্ষ হ্যাঁ, থেকে এগুলো দাবি করে তো। এটা তো কেবলমাত্র আসলে বিরোধী দলের ইস্যু ছিল না, এটা ছিল আওয়ামী লীগের বাইরে বাকি যত দল আজকে আপনি হুম, সংসদে দেখতে পাচ্ছেন প্রত্যেকের হুম, দাবি। কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবার জন্য যেই আহ সদিচ্ছাটা বা সেটাকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য করবার জন্য যেই চাপটা, কোনোটাই কিন্তু আমরা সেভাবে দেখছি না। হ্যাঁ, কিছু টুটকা কথা বলা হচ্ছে, হ্যাঁ করা হবে, করতে হবে, এই পর্যন্তই। আপনি দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা সেই প্রেশারটা বা সেই চাপটা বা সেই সদিচ্ছাটা সরকারের তরফে হুম, আমরা দেখি নাই। তো এটা যেহেতু একটি আলংকারিক পদ, হ্যাঁ, অর্নামেন্টাল পজিশন, বাট একটা মানে হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য মানে স্টেট দিন রাষ্ট্রপতি, এটাকে আমরা একজন মানে যিনি সকল দল মতের কাছে গ্রহণযোগ্য, অরাজনৈতিক, হুম, নিরপেক্ষ একজন ব্যক্তি, হ্যাঁ, গ্রহণযোগ্য বললে অনেকে আবার আমার সঙ্গে তর্ক তুলবেন, তবে কি উনি গ্রহণযোগ্য নন? হুম। না, আমি সেই অর্থে বলিনি। আমি বলেছি নির্দলীয়, সকলের কাছে গ্রহণযোগ্য। সকলের কাছে গ্রহণযোগ্য হলে তো রাষ্ট্রপতি পদে একজন দাঁড়াতেন, দুজন দাঁড়াতেন না। তার মানে আরেকটা দলের কাছে মনে হয়েছে না উনি না হয়ে উনি হলে ভালো, তাই না? তো আমরা যদি বিচারপতি শাহাবুদ্দিনের মতন, 1991 এর কথা বলছি, বিচারপতি শাহাবুদ্দিনের মতন একজনকে আমরা পেতাম 1996 এ, যাকে প্রেসিডেন্ট করা হলো। তো তাহলে হয়তো যেটা সকলের জন্য গ্রহণযোগ্য, যার কোনো দলীয় হিস্ট্রি নাই, তাহলে হয়তো বেটার হতো। কারণ যেহেতু আপনি ৭০-এর বাইরে যাচ্ছেন না, যেহেতু আপনি ভোটটাকে ঠিক ভোট রাখছেন না, তো তাহলে আপনি এমন একজনকে দিন মানে এমনিই তো যিনি আপনিও আসলেই বললেন যে সকলের কাছে আপনিই তো গ্রহণযোগ্য। বললেন এটা আলংকারিক একটা পদ। ফলে রাজনৈতিক ব্যক্তি যাক, অরাজনৈতিক ব্যক্তি যাক, কি বা যায় আসে? আলংকারিক হলেও সামান্য কিছু পাওয়ার তার কাছে আছে, এবং বিশেষ করে যখন সরকার কোনো ক্রাইসিসে পড়বে, যখন কোনো জরুরি অবস্থা জারির মতন অবস্থা তৈরি হতেও পারে, যেমন 5th অগস্টের পরে একটা স্পেশাল সিচুয়েশন, একটা স্পেশাল সার্কামস্ট্যান্স তৈরি হচ্ছিল, তখন রাষ্ট্রপতির প্রয়োজনীয়তাটা বা রাষ্ট্রপতির পারফরমেন্স এর ক্ষেত্রটা কিন্তু অনেক বৃহৎ। তো সে কারণেই তখন রাষ্ট্রকে রক্ষার একটা ব্যাপার হয়, রাষ্ট্রকে রক্ষার একটা প্রশ্ন আসে। সে কারণেই আমি এটা আমার মত, আমার সঙ্গে আপনার একমত হুম। হতে হবে না, আমার সঙ্গে বাংলাদেশের আপনি কারো আপনি কি একমত এমন হওয়ার কারো দরকার কথা নাই। বলতে পারেন, অরাজনৈতিক ব্যক্তি কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য? মানে ৫ই আগস্টের পরে আমরা দেখলাম ডক্টর ইউনূসের নাম এসেছিল। তিনি হয়ে গেলেন প্রধান উপদেষ্টা। এই রাষ্ট্রপতি নির্বাচনেও তার নামটা আলোচনায় ছিল। আ ফলে তিনি কি আপনার পছন্দের হতে পারতেন? বা আপনার মনে হয় কি? কে হতে পারতেন গ্রহণযোগ্য অরাজনৈতিক? এটা তো রাজনৈতিক দলগুলো মিলে আলোচনা করবে। আমি তো নাম প্রস্তাব আমি এককভাবে করতে পারি না। এটা রাজনৈতিক দলগুলো, সেই ইচ্ছাটাই তো নাই শারমিন। আমার প্রশ্নটা হলো সেই জায়গাটাতে, যে ওই সদিচ্ছাটুকু যে আচ্ছা আসেন খুঁজি, আসেন বের করার চেষ্টা করি, আচ্ছা পাইলাম না, ঠিক আছে হইল না, তাইলে আসেন আমরা ভোট দেই। কথা বুঝো শারমিন, যে আমরা প্রথমে খুঁজলাম,
পেলাম না, হুম। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আসছে ভোট। ভোট যদি হয় তাহলে ৭০ এখানে প্লে করতে পারবে না রোল। তাহলে যার যার খুশি শেষে প্রার্থী দেবেন, সেই প্রার্থীকে যার খুশি সে ভোট দেবে। এই এই স্বাধীনতাটুকু এমপিদের দেওয়া উচিত ছিল, এটা আমার মত। এবং আমার আমার মনে হয়েছে যে এই প্রহসনের আসলে অংশ হওয়ার কোনো অর্থ নেই। বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট আই ডোন্ট সাপোর্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নো, নট এট অল। I have my full respect and honor for him. আমার তার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। কিন্তু এটা আসলে ব্যক্তি সংক্রান্ত বিষয় নয়। কিন্তু ওইটা এটা কি একটা হলো? মানে প্রিন্সিপালের ওই যে ব্যাপার। সকলের কাছে গ্রহণযোগ্য, ওই বিষয়টা কি আসলে হলো? কারণ দেখলাম জামায়াতও মানে বিরোধী পক্ষের তারাও বিষয়টাকে এক্সাক্টলি। অ্যা স্বাচ্ছন্দ্যে মেনে নিচ্ছে। এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকেও আমি দেখছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী একটা ভয়েস রেকর্ড আরকি বা একটা কথোপকথনের অংশ উনার তিনিও উনার বলছিলেন যে ভয়েসটা আমি হ্যাঁ, শুনেছি যে উনি বলছেন যে ইউনূস সাহেবের জিভ লক লক হ্যাঁ, করছিল হ্যাঁ। প্রেসিডেন্ট হওয়ার জন্য। ভালো হয়েছে তাকে করা হয়নি। উনার রাগটা হচ্ছে ইউনূসের হুম, উপরে। হুম, হুম। না, উনার খুশি হচ্ছে ইউনূস হতে অন্তত পারে নাই। একজন রাজনৈতিক ব্যক্তিকে, রাজনীতিবিদকে করা হয়েছে বলে তিনি বিএনপিকে ধন্যবাদও জানিয়েছেন। সেই অংশেই ছিল। হ্যাঁ, হুম, না, দ্যাট ইজ ফাইন। আমি যদি সেটা হয় তাহলে আওয়ামী লীগ বলতে পারতো যে আমাদের মানে তাহলে সকল দল মিলে যদি মনে করতেন, আপনি বুঝেন আমি তাত্ত্বিক আলোচনা যেটা করছি, যে হুম, সকল দল মিলে যদি একটা নাম প্রস্তাব করতেন, সেটা অলি আহমেদ হোক, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক, কিংবা সেটা ডক্টর ইউনূস হোক, যেই হোক না কেন, এক হতে পারে, সেটা একটা প্রসেস, যে সকলে মিলে আমরা একটা নাম দিলাম, হুম, দ্যাট ইজ ফাইন। দুই হতে পারে, যদি সেটা না হয় তাহলে ভোটের ক্ষেত্রে কোনো ৭০ অনুচ্ছেদের বাধা হুম, থাকতে পারবে জি। না। এটা হলে হয়তো আমি নিজেই মির্জা ফখরুল ইসলামকে ভোট দিতাম, আমি হুম, ভোটটা দিতাম। কিন্তু আমার আর্গুমেন্টটা ওই জায়গাটাতে না। আমার আর্গুমেন্টটা হচ্ছে ৭০ অনুচ্ছেদের বাধাটা আপনারা কেন রাখছেন? এবং আপনি দেখেন মুনাফেকিটা কোথায়? এই নির্বাচন হওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন হুম, হুম। যে আমরা ৭০ অনুচ্ছেদের বাধা তুলে দেব। তো তাহলে তুমি এই ভোটের আগে তুললা না কেন? মানে এই এই মুনাফিকিগুলো ভালো লাগে নাই আমার কাছে। এই সিম্পল, আর কিছু না। আর যে নতুন মন্ত্রিসভায় যারা নতুন মুখ যারা যোগ হলো, আ আপনার সেই সেই নতুন যোগটাকে কেমন মনে হলো? যারা নতুন আসলেন? আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভিন্ন রকম দৃষ্টান্ত, এবং এই দৃষ্টান্তটি আমার ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? যে নরমালি আমরা মন্ত্রীদের পারফরম্যান্স একবার মন্ত্রী হয়ে যাওয়ার পর সেটার কোনো আর রেটিং আমরা করি না। যে আচ্ছা অমুক, অমুক মন্ত্রী ভালো করছে, তো উনি থাকবেন, বা অমুক মন্ত্রী উনার জায়গায় হয়তো অত ভালো করছেন না। সো উনাকে আমরা সরিয়ে অন্য কোথাও দেই। এইটা কিন্তু আমরা অতীতে কখনো দেখি নাই। বাট ফর দ্য ফার্স্ট টাইম এটা অন্তত একটা মানে শুরু হলো। এখন মন্ত্রীরা আরেকটু সচেতন থাকবেন বলে আমার ধারণা। যে যদি না, পারফরম্যান্স মানে গত খুব ভালো সরকার না মানে আমি হয় আওয়ামী তাহলে লীগ হয়তো সরকারের সরিয়ে সময় দেওয়া বলছি। যাবে। সেখানেও তো মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটেছে। হ্যাঁ, কিন্তু এটা একেবারে ১৮০ দিনের মধ্যে, যেটা হুম, প্রাইম মিনিস্টার একটা বলেছিলেন যে আমি ১৮০ দিন পারফরম্যান্স দেখব। হুম, তারপর আমি কাউকে ইনক্লুড করব, কাউকে এক্সক্লুড করব। সো হি কেপ্ট হিজ প্রমিস। ওই জায়গাটাতে আমার ভালো লেগেছে যে ঠিক আছে ১৮০ দিন। এর মধ্যে প্রশ্ন আসতে পারে বিদ্যুৎ মন্ত্রী ইজ আ টোটাল ফেইলিউর। ওনাকে কেন কিছু করা হলো না? এর মধ্যে প্রশ্ন আসতে পারে বিদ্যুৎ মন্ত্রী আগেও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন এবং উনি সরকারকে ডুবিয়েছেন। কিন্তু হুম, ওনার অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটা ডেফিনিটলি যিনি সরকার প্রধান আছেন উনি নিশ্চয়ই এই বিষয়গুলো বিবেচনায় নেবেন বা নিচ্ছেন। আর ইন্টারেস্টিং যেটা হয়েছে যে এখন আমাদের ডাবল মন্ত্রী হয়েছে। যেমন হুম, তথ্যমন্ত্রী ২ জন। আজকেই আমি জাগো নিউজে দেখছিলাম আপনার এখানে হুম, বসার আগে, যে এখন পর্যন্ত যিনি ভূতপূর্ব তথ্য মানে যিনি আগে তথ্যমন্ত্রী ছিলেন, হুম। উনি কিন্তু এখনো জহিরুদ্দিন স্বপন। হুম, তথ্যমন্ত্রী আছেন। সো এই মুহূর্তে, যে মুহূর্তে আমি আপনি কথা বলছি, আমাদের এখন তথ্যমন্ত্রী ২ জন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ জন। সো এটাও কিন্তু ইতিহাসে নজিরবিহীন। বিরল ঘটনা। মানে একই সঙ্গে একই মন্ত্রণালয়ে ২ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী। সো আমি জানি না, এটা আসলে সরকারের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। তো এটা তো এখনো 24 আওয়ার্স পার দেখা হয় নাই। যাচ্ছে যে লেটস সি কিছু হোয়াটস দেয়ার গণমাধ্যমে প্ল্যান। দেখছি যে মানে আগের মানে তথ্যমন্ত্রী যিনি জহিরুদ্দিন স্বপন তাকে প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হবে। এরকমটা দেখছি। আর আন্দালিব রহমান পার্থ থাকবেন হচ্ছে তথ্যমন্ত্রী। এরকম খবর আসছে। আমিও সেটা দেখেছি। হ্যাঁ। আমি দেখেছি, বাট এখন পর্যন্ত মানে আমি ঠিক এইজন্যই বললাম, যখন আপনি আর আমি কথা হুম, হুম, বলছি, এই মুহূর্তে আমাদের ২ জন করে মন্ত্রী আছেন। হুম। তো এটা কি মানে আপনি ভেতরে থেকে দেখেছেন জোটের মধ্যে জোট নেতাদেরকেও দেখেছেন। জহিরুদ্দিন স্বপনের চাইতে কি আন্দালিব রহমান পার্থ তার যোগ্যতর তথ্যমন্ত্রী হিসেবে বা তিনি কি একটু কম যোগ্য? আ
যিনি আগে ছিলেন বা এখনো আ আছেন? যিনি ছিলেন উনি মাত্র ৬ মাস কাজ করেছেন। আমার পক্ষে ইভ্যালুয়েশন দেয়াটা মুশকিল। আর পার্থ ভাই হি ইস নাও ফর দ্যা ফার্স্ট টাইম। এখনো উনি কাজ শুরুই করেননি। সো এই কম্প্যারিজন তো আসেই না। আর দুজনকেই ব্যক্তিগতভাবে আমি চিনি। দুজনেই চমৎকার মানুষ। দুজনেই আ অত্যন্ত আমি কি বলবো? অত্যন্ত চমৎকারভাবে কথা বলেন মিডিয়ার সঙ্গে দুজনেরই খুব ভালো একটা বোঝাপড়া আছে, যতদূর আমি জানি। হুম। সো আমার কাছে মনে হয়েছে দেখা যাক কি হয়। আচ্ছা, মাত্র ১৮০ দিন বলছেন। এই ১৮০ দিনে আপনি আসলে আপনি তো খুব আপনার সাথে মিডিয়ার সম্পর্ক খুব ভালো। আমরা যখন গণমাধ্যমে মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে কাজ করতাম তখনও দেখেছি বা অন্যান্য যারা আছে তাদের সাথেও আপনার সম্পর্ক খুব ভালো। আপনি মানে আপনি আসলে পার্থক্য কতটুকু দেখলেন এই ১৮০ দিনে গণমাধ্যমে কি পরিবর্তন হলো? আ আপনি গণমাধ্যমের ভূমিকার কথা বলছেন? সার্বিকভাবেই বলছি গণমাধ্যমের ভূমিকার কথা, গণমাধ্যমের ভেতরের চিত্রের কথা। কারণ আপনি যখন ভেতরে যান, ভেতরের অনেক কিছুই আপনার চোখে পড়ে বা অনেকেই আপনার সাথে খুব ক্লোজলি মেশেন। ফলে এই প্রশ্নটা করছি যে গণমাধ্যমের ভেতরে গণমাধ্যমের ভূমিকা কি পরিবর্তন হলো? আ দেখুন গণমাধ্যমের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। মানে আগের আমলে চাপে হোক, সেলফ সেন্সরশিপ এর জন্য হোক বা মালিক পক্ষের চাহিদা অনুযায়ী হোক, তাদেরকে একভাবে কাজ করতে হয়েছে। হ্যাঁ? যেটা হয়তো অনেক সময় প্রফেশনাল এথিক্স এর সাথেও এক ধরনের ক্ল্যাশ তৈরি হয়েছে। মানে হতে বাধ্য হয়েছে। মালিক পক্ষের চাপ আছে, এজেন্সির চাপ আছে। সব মিলিয়ে গণমাধ্যম ওয়াজ আন্ডার প্রেশার। তো আন্ডার প্রেশার এ তাদের কিছু কাজ হয়তো অনেক সময় করতে হয়েছে যেটা প্রফেশনাল এথিক্স এর সাথে খুব ভালোভাবে যায় না। কিছুটা বিচ্যুতি হয়। আর আমাদের মতন দেশে এটা খুব একটা আ আশ্চর্যের ব্যাপারও না। ঠিক আছে? সেখানে এখন আবার তাদের মধ্যে সেই ভীতিটা কাজ করছে যে এখন আমাদের আরো সুপার সার্ভিস দিতে হবে। হ্যাঁ? ওই সরকারকে আমরা যেভাবে সার্ভিস দিয়েছি এখন তো আবার একেবারে 180 ডিগ্রি ডিফারেন্ট একটা গভর্নমেন্ট। তো এখন এদেরকে আবার যতটুকু না দরকার প্রফেশনালি তার চেয়ে বেশি সার্ভিস তাদেরকে হয়তো অনেক সময় দিতে হতে পারে। একটা ভীতি গণমাধ্যমের উপর ১ম দিকে খুবই কাজ করেছে। এটা হয়তো এখন অনেকটাই কমে আসছে। আরেকটা হচ্ছে যে সর্বোচ্চ তো এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয়েছে। হ্যাঁ? সর্বোচ্চ এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয়েছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে এটা আওয়ামী লীগের আমল থেকে আমরা দেখে এসছি যে আমরা সরকার প্রধানকে বাদ দিয়ে আর সকলের হুম, সমালোচনা করব। হুম, হ্যাঁ? সেই ধারাবাহিকতাটা আমি এখনো আমি গণমাধ্যমের মধ্যে লক্ষ্য করি যে there is one savior and he is the angel or she is the angel and rest are the devils and those devils are so মানে কি বলবো so notorious যে তারাই প্রধানমন্ত্রীকে অলওয়েজ ভুল বুঝায়, হুম, অলওয়েজ ভুল পথে নেয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী কিন্তু ফেরেশতা। হুম, হুম, এইটা আমি আওয়ামী লীগের সময়ও দেখেছি and I'm now seeing the continuation of that old story. বাট মজাটা কি জানেন শারমিন? যখন শেখ হাসিনার পতন হলো, তখন কিন্তু কেউ আর কোন মন্ত্রীকে গালি দিল না। হুম, হুম, সকল দোষ গিয়ে শেখ হাসিনার ঘাড়ের উপর উঠল। হ্যাঁ, এত বছর উনি ফেরেশতা। এখন one and only দুষ্ট পারসন became শেখ হাসিনা। আফটার 5th হুম, হুম, অগাস্ট। তাই না? হুম, তো আমি খালি এই সরকারকে ওটুকুই মাথায় রাখতে বলব। হ্যাঁ? যে আপনারা কোন আ তেলবাজিতে না গা ভাসায় দিয়েন না। কারণ এটা যখন ব্যাকফায়ার করে তখন ওই সরকার প্রধানের উপরেই পুরা গুলিটা চলে যায়। তখন কিন্তু আর আপনার আ পারিষদ, চাটুকার, আ এখন যাদেরকে শুভানুধ্যায়ী দেখবেন তাদেরকে কিন্তু কেউ বকবে না। তখন স্ট্রেইট অ্যাওয়ে যারা আজকে ৳১০০ র খাবার নিয়ে উচ্ছ্বাস করছেন, যারা আজকে ৳২০০ র শার্টকে সেলিব্রেট করছেন, যারা আজকে সাধারণ জীবনযাপনকে একেবারে বড়ভাবে উদযাপন করছেন, তারা সেকেন্ডে কিন্তু গুলিটা আপনার দিকে তাক করবে। সো আমি এটুকুই বলব যে 5th অগাস্ট থেকে শিখেন, হুম, তাই না? হুম। আপনি মানে ফেরেশতা আর ডেভিলের মধ্যে ১ রাতের ডিফারেন্স। হুম, ১ রাতের মধ্যে। যেটা আমি ইয়েকে দেখেছিলাম শেখ রেহানা আ তাদের যেই অটোবায়োগ্রাফি হুম, ২ মানে শেখ হাসিনা এবং শেখ রেহানা যে করেছিলেন একটা হুম, হুম। সিনেমা হ্যাঁ, হ্যাঁ। ইয়ে আপনি নামটা যদি বলেন আমি ভুলে গেছি নামটা ডটার্স মনে টেল পড়ছে না। এরকম একটা মুভি ডটার্স হয়েছিল। টেল অ্যাবসোলিউটলি। হুম, ডটার্স টেল এ বলেছিলেন যে ১৫ই অগাস্টের আগের রাত মানে ১৪ই অগাস্টে উনারা যখন দেশের বাইরে ক্যান্ডেল লাইট ডিনার করছেন এবং
15ই আগস্ট যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, পরের দিন যে ওই বাড়িতেই তাদেরকে কি ব্যবহারের মুখোমুখি হতে হয়েছে, এটা উনি নিজের মুখে বলেছেন। তো মানে ক্ষমতায় যারা থাকেন তাদের কিন্তু দিন আর রাত আকাশ হুম। পাতাল হয়ে যেতে পারে। আমি জাস্ট এটুকুই বলতে চাই। আপনি আ যখন বিএনপিতে ছিলেন তখনও বিএনপি সম্পর্কে আপনার কাছে অনেক প্রশ্ন করতাম। আপনি বিএনপিকে নানানভাবে ডিফেন্ড করতেন বিভিন্ন ক্ষেত্রে। এখন আপনি বেশ কড়া Absolutely. সমালোচনাও করেন। এখন বেশ কড়া সমালোচনাও করেন। মানে একটা সমালোচনা আপনাকে নিয়ে হয় বা আলোচনাও বলতে পারেন যে আপনি তো বিএনপি এই রুমিন ফারহানাকে বিএনপি তৈরি করেছে। বিএনপি এনেছে এই রুমিন ফারহানাকে। সেখানে এখন আপনি বিএনপির সমালোচনা করেন। মানে বিএনপি আপনাকে রুমিন ফারহানা বানিয়েছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আর বিএনপি রুমিন ফারহানা এখন যখন স্বার্থ পেল না, তখন বিএনপি সমালোচনা শুরু করল। আ আচ্ছা। ২ টো প্রশ্ন ২ ধাপে আসি। আমাকে একটু সময় হুম, দেন শারমিন, আমি একটু নিশ্চয়ই। elaborate করি। কারণ এই কথাটা খুব শুনতে হয় তো আমাকে। আচ্ছা, যখন স্বার্থ পেল না, আ স্বার্থটা আমি পেলাম না হচ্ছে আমাদের নভেম্বরের শেষে বা ডিসেম্বরে আমাদের বোধহয় মনোনয়ন ঘোষণা হলো, হুম, তাই না? হুম। হ্যাঁ, ফেব্রুয়ারিতে ইলেকশন। ওই নভেম্বর ডিসেম্বরের হুম, মধ্যে। কিন্তু আমি কিন্তু বিএনপির চাঁদাবাজির সমালোচনা শুরু করলাম হুম, ২০২৫ এর শুরু থেকে। আর ২০২৫ এর শেষে গিয়ে নমিনেশন দেয়া হলো হুম। বা না দেয়া হলো। তো তাহলে আমি সমালোচনা বা বিএনপির ভুলগুলো কেন আগে থেকে বলা শুরু করলাম? আমি কি জানতাম না যে এটার একটা ছাপ আমার নমিনেশনে আসবে? হুম। আমি কি জানতাম না যে এই কারণে দলের সঙ্গে আমার দূরত্ব তৈরি হবে? তো কি আমি চাঁদাবাজির কি বুঝতে সমালোচনাই কি আপনার জন্য কাল হয়েছিল? বড় একটা ভূমিকা তো রেখেছে বটেই। আচ্ছা। যে শি ইজ নট দ্যাট অনুগত, যে যেই অনুগত হলে আসলে তাকে ট্রাস্ট করে কাছে এনে কাজ করা যায়। হুম, সো দলের ভিতর থেকে যখন আমাকে শো কজ করা হলো সেটাও খুব গোপনে করা হুম, হলো। কারণ দল জানে আমি যা বলছি তা সঠিক বলছি। তো আমাকে শো কজ করলে সেটা আরেকটা সমালোচনা হবে। সেই শো কজটা খুব গোপনে করা হলো। সেটার জবাবও আমি দিলাম। ৭২ ঘন্টার মধ্যে আমি চাঁদাবাজির বিরাট তালিকা দিলাম। বিএনপি শুধু চাঁদাবাজি না, অন্তর্কোন্দল এবং নানান রকম আ সংঘর্ষে জড়িয়ে পড়ছিল বিএনপি নিজেদের ভেতরে এবং জামাতের সঙ্গে, অন্য দলগুলোর সঙ্গে। সেগুলো নিয়েও আমি খুব স্ট্রংলি মিডিয়াতে কথা বলেছি। এবং সেটা আপনি এত ওয়েল ডকুমেন্টেড না আজকাল সব কথা যে it's within হুম। your fingertip. Just go and Google it, YouTube এ যান, you will find it. So এটা আমি আপনাকে ওভাবে আমার ব্যাখ্যারও দরকার নেই। আপনারা সবাই জানেন যেটা আমি করেছি। সো পাইনি বলে করেছি ব্যাপারটা তা না। এখন আসেন যে আপনাদের সঙ্গে যখন আমি টক শোতে বসেছি আওয়ামী লীগের আমলে, তখন আমি বিএনপিকে খেয়ে না খেয়ে ডিফেন্ড করেছি। কেন করেছি? হুম, করেছি বিকজ এত দুর্দশা বিএনপির জীবনে কোনোদিন আসে নাই। এবং বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টিও এত খারাপ অবস্থায় আমার সেন্স হওয়ার পর পড়ে নাই। কারণ আমি জন্মেছি ৮১ সালে। সো আওয়ামী লীগ যদি তাদের দুর্দশার কথা দাবি করে সেটা ৭৫ থেকে ৮১। হুম। ঠিক আছে? তো ওটা আমার জন্মের আগেকার কথা। আমার জন্মের পরে আমি কোন পলিটিক্যাল পার্টিকে এত ভয়াবহ দুর্দশায় পড়তে দেখি নাই, যেটা আমি ১৩ সাল থেকে ২৪ পর্যন্ত বিএনপি কে দেখেছি। আর তখন, তখন যদি আমি আ গুমের বিরুদ্ধে কথা বলি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিপক্ষে কথা বলি, আমি যদি হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে কথা বলি, আমি যদি করাপশন এর বিরুদ্ধে কথা বলি, সবগুলো কিন্তু অটোমেটিক্যালি বিএনপির পক্ষে যায়। হুম। সবগুলো অটোমেটিক্যালি বিএনপির পক্ষে যায়। সো যেহেতু বিএনপি তখন পাওয়ারে ছিল না, বিএনপি তো স্টিয়ারিং এ ছিল না। সো না, বাংলাদেশের কিন্তু ধরেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আপনি বললে সেটি বিএনপির মানে সেটি আওয়ামী লীগের বিপক্ষে যায় তা নিশ্চিতভাবে। বা আপনি গুম, খুন এসবের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী কথা মানে বিষয়ে কথা বললে সেটি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়। কিন্তু বিএনপির পক্ষে কি করে যায়? কারণ বিএনপিও তো আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলুষিত করার পেছনে যেটিকে অজুহাত করে ধরে আওয়ামী লীগ আসলে পুরো ব্যবস্থাটাকেই বাতিল করে দিল। সেই একই মানে কাজটা বিএনপি সেই ইতিহাসটাও অনেক আপনিও জানেন, আমিও জানি বা সবাই আসলে কম বেশি জানে। ফলে না বলি। আ আ মানে হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইউ সেটিও আর বিএনপির। অ্যাবসোলিউটলি রাইট। হ্যাঁ, তো শারমিন, হ্যাঁ, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। কিন্তু টক শোতে আপনি যদি এখন ১৫ বছর আগের বিএনপি কি ভুল করেছিল বা অন্যায় করেছিল, সেটার উপর গুরুত্ব দিয়ে কথা বলবেন নাকি ১৮ সালে বসে আপনি ১৮ র নির্বাচন নিয়ে কথা বলবেন? নিশ্চয়ই আর। বা ১৪ তে বসে আপনি ১৪ র নির্বাচন নিয়ে কথা বলবেন। তো ওগুলো যখন আমি বলেছি, তখন অটোমেটিক্যালি সেটা গভর্নমেন্ট এর এগেইনস্ট এ বলতেই হুম, হবে।
ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতে হলে গভর্নমেন্টের এগেইনস্টে বলতেই হবে। যেমন এখন আপনি যদি গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের কথা বলেন, আপনি কি বলবেন আওয়ামী লীগ দায়ী আজকের এই গ্যাস বলছে সংকটের তো, জন্য? বিএনপি তো বলতে বলছে। পারে, সরকার তো বলছে এটি আসলে শেখ হাসিনার সরকার পলিসি বলছে, হবে। এটা বলা যায়, কিন্তু আপনি বলেন মানুষ কি এটা খাচ্ছে, মানুষ কি এটা মানছে, বা আমরা কি এটা বলতে পারি? সরকার বলছে বটে, কিন্তু সাথে সাথে কিন্তু জবাব আসছে। তাহলে আপনারা কি করেছিলেন? আপনারা তো গত 17 বছর জানতেন যে সরকার সেভাবে কূপ খনন করছে না। হুম, সরকার নিজস্ব জ্বালানি মানে আহ নির্ভরশীলতা তৈরির জন্য যা যা করা দরকার নিজের দেশের জ্বালানির উপর নির্ভরশীল করছে না, সৌর বিদ্যুতের উপর নির্ভরশীলতা বাড়ানোর জন্য কাজ করছে না। তো তাহলে আপনারা সেকেন্ড হিসেবে যে আপনারা তো আসবেন, আপনারা তো জানেন যে আপনারা ক্ষমতায়, এরপরে একদিন একদিন আপনারা, আপনাদের প্ল্যান কি ছিল? এই প্রশ্নটা তো আসে। তো আজকে কিন্তু সমালোচনা সরকারের হচ্ছে। আপনি ব্যবসায়ীদের কথা শুনেন, আপনি সিএনজি ড্রাইভারের কথা শুনেন, হুম, আপনি সাধারণ মানুষের কথা শুনেন, আপনি পলিটিক্যাল যারা মানে হয়তো সচেতন কিন্তু কোনো সরাসরি দল করে না, হুম। আপনি তাদের কথা শুনেন, আপনি দেখবেন প্রত্যেকে সরকারকে দায়ী করছেন। স্টিয়ারিং এ যে থাকে দায়টা কিন্তু তাকে কিন্তু এই নিতে হয়। ৬ মাসে কি আচ্ছা, এখন এটা একটু অবশ্য ওই প্রসঙ্গটা শেষ না হতেই এটা চলে আসলো। কিন্তু সরকার কি ৬ মাসে এমন কিছু করতে পারত যার কারণে এই দুর্ভোগটা এড়ানো যেত? একটা এলএনজি টার্মিনাল ঠিক করতে যখন আপনার 1 মাস সময় লাগবে, তখন তো ওটা অটোমেটিক্যালি আপনার অক্ষমতা, অদক্ষতাকে ইন্ডিকেট করে শারমিন। আপনার আছেই সাকুল্যে ২টা। আরেকটা হাসিনা করতে চেয়েছিল, ইউনূস সরকার এসে ওটা বন্ধ করেছে। হুম, তো আছেই সাকুল্যে ২টা। তার মধ্যে একটা বন্ধ হলে আপনি জানেন না আপনার কি হুম, দশাটা হবে? সেটা ঠিক করতে আপনার ১ মাস লাগবে। যদি লাগে তাহলে আপনি অদক্ষ সরকার, শারমিন। ইটস সিম্পল অ্যাজ হুম, দ্যাট। আচ্ছা, এখন জরুরি প্রশ্ন যেটা আপনার ১ম প্রশ্ন। আমাকে দল রুমিন ফারহানা করেছে। এই যে এই কথাগুলো বলার মাধ্যমে একভাবে যারা এই কথাগুলো বলছে তারা দাবি করছে যে রুমিন ফারহানা হ্যাজ বিকাম সামথিং। আমি কিন্তু নিজেকে সামথিং মনে করি না। আমি খুবই তুচ্ছ, নগণ্য বাংলাদেশের একজন নাগরিক, যিনি রাজনৈতিকভাবে সচেতন, পেশায় আইনজীবী এবং রাজনীতি কর্মী। এটা হচ্ছে আমার নিজের পরিচয়। কিন্তু আপনি যখন বলেন যে রুমিন ফারহানাকে রুমিন ফারহানা বানিয়েছে, তার মানে আপনি ধরে নিচ্ছেন আমি একটা কিছু হয়েছি। হুম, আচ্ছা, আসেন এখন ধাপে ধাপে। রুমিন ফারহানা নামটা আমার পারিবারিকভাবে দেয়া। এটা বিএনপি নামটা আমাকে দেয় নাই। এটা আমি, আমার বাবা-মা আমার হুম, জন্মের পরে রুমিন ফারহানা নামটা রেখেছেন। আমার আইনজীবী আমার বাবা-মা খরচ করে, কষ্ট করে, পয়সা খরচ করে আমাকে উনারা পড়িয়েছেন। আমিও কষ্ট করে পড়াশোনা করে আইনজীবী হয়েছি। কোর্টেও দৌড়াদৌড়ি করতে হয়, পেশা চালাই, এইভাবে করছি। এখন আপনি যদি মনে করেন বিরাট একটা কিছু আপনি করেছেন, তাহলে কি করেছেন আপনি? আপনি আমাকে ১০ বছর, আমি বিএনপির কথা বলছি, আমাকে সহ আন্তর্জাতিক সম্পাদক করেছেন। বিএনপিতে এরকম সহ আন্তর্জাতিক সম্পাদক আরো ১-১৫০ আছে। সকল সহ। আন্তর্জাতিক, এই সহ আন্তর্জাতিক, সরি, সহ আন্তর্জাতিক ছিল আরো ৫টা, আন্তর্জাতিক ছিল আরো ৫টা। মোট ১০টা ছিল আন্তর্জাতিকেই। আর সহ অন্যান্য হুম, সব সহশিক্ষা, সহ প্রশিক্ষণ, সহ স্বাস্থ্য, সহ কর্মসংস্থা ইত্যাদি, ইত্যাদি ধরলে আরো ৩ ছিল। তো তারা কেউ কেন আসলে নামে উদ্ভাসিত হইল না? এক, মহিলা এমপি আমাকে বিএনপি বানিয়েছিল। তো বিএনপির ৮১ সালের পর জন্ম হচ্ছে ৭৭। ৭৭ থেকে আজকে ২০২৬, কত হুম, বছর হলো? ৪০ নাকি না? হুম, হুম, ৫০? হুম, কত হলো? ৪৫। হুম, আচ্ছা, এই ৪৫, ৪৭, ৪৫, ৪৭ বছর বয়সে টোটাল মহিলা এমপি বিএনপি কয়টা বানিয়েছে? প্রায় হাজার হুম, খানেক। হুম, তো হাজার খানেকের মধ্যে কয়টা নাম আসলে আপনি বলতে পারবেন? হুম। না, মানে ব্যারিস্টার আমি রফিকুল আপনি আমি যোগ্য। আমি কিন্তু, না, না, আপনি শারমিন আমাকে একটু শেষ করতে দেন। নিশ্চয়ই। কারণ এটা তারা হুম, এত বলে শারমিন, আমাকে একটু বলতে দেন। আচ্ছা। হুম, আমি নিজেকে বাংলাদেশের নাগরিক, বটতলার উকিল এবং একজন রাজনৈতিক কর্মীর বাড়ি কিচ্ছু মনে করি না। কিন্তু আপনি যখন বলেন বিএনপি আমাকে রুমিন ফারহানা বানাইছে, তার মানে আপনি মিন করেন যে আমি রুমিন ফারহানা বিরাট একটা কিছু হয়ে গেছি। তো বিরাট একটা কিছু যদি হয়ে থাকি, তাহলে বিএনপি আসলে আমাকে কি বানাইছে? মহিলা এমপি বানাইছে। তো মহিলা এমপি তো এখন পর্যন্ত প্রায় হুম, কয়েক হাজার হইছে। আপনি ১০ জনের নাম বলেন। না, না, থাক, ৫ জনের বলেন না প্লিজ। হুম, ৫ জনের বলেন। আপনি তো সচেতন সাংবাদিক। হুম। আপনি বলেন না। না, মানে কিংবা ধরেন, কিন্তু ওই প্ল্যাটফর্মটা যদি আপনাকে না দিত,
তাহলে কি আপনি এই রুমিন ফারহানা হতে পারতেন? মানে বিএনপির ওই প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকেই পারেন নাই। কিন্তু আপনি পেরে গেছেন। 2013 সাল থেকে আমি মিডিয়াতে কথা বলছি হুম, এবং আমার একটা স্টাইল আছে যে স্টাইলটার কারণে আসলে আর 10 জন টকারের সঙ্গে আমার একটা ডিফারেন্স একদম। তৈরি হয়। হুম, স্টাইলটা হচ্ছে আমার মেধা কম, আমার মনে রাখার শক্তি কম, আমার স্মরণ শক্তি কম। সে কারণে না আমি তথ্য সব হাতের কাছে নিয়ে যেতাম। পত্রিকার কাটিং রাখতাম, আমি লিখতাম, গুগল সার্চ করে লিখতাম, আমি বইগুলোতে যা তথ্য পাই সেগুলো টুকে রাখতাম, কারণ আমার তো বুদ্ধি কম হুম, এবং মেধাও কম। তো আমাকে এগুলো সব ডকুমেন্টেড করতে হতো। সে কারণে আমি মেধাবী টকারদের সঙ্গে আমার ডিফারেন্স হয়ে গেল কি, আমি তথ্য দেখে দেখে, সংখ্যা দেখে দেখে আমি পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে কথা বলি। যুক্তিটা শিখেছি কারণ আমি আইনজীবী। তো এই কারণে একটা ডিফারেন্স তৈরি হয়েছে। ডিফারেন্স তৈরি হওয়ার ফলে 2018 সালে যখন বিএনপি আরো 6 জন এমপি তো গেছে। আচ্ছা, আমি তো একজন মহিলা এমপি, বাদ দেন না। আরো 6 জন পুরুষ বিপুল বিক্রমে বিএনপির টিকিটে গেছে পার্লামেন্টে। তারা কেন স্বমহিমায় উদ্ভাসিত হতে পারলো না? কিংবা ধরুন জিয়াউর রহমানের আমলে আপনি আমাকে বলেন তো, এমপি তো খুব তুচ্ছ ব্যাপার, প্রতি সংসদে 300টা করে থাকে, আর অলংকার ধরলে 350টা থাকে। আমি তো একটা অলংকার ছিলাম, অলংকারিক এমপি ছিলাম, তাই না? So, আপনি আমাকে জিয়াউর রহমানের আমলের আহ শিক্ষা প্রতিমন্ত্রীর নামটা বলেন তো। তিনি তো মন্ত্রিত্ব পাইছিলেন, হুম, যিনি হয়েছিলেন, আমি বলতে পারবো না, মানে হুম। আপনি বলতে পারবেন মনে কিনা। তো করতে পারি না। হ্যাঁ। কিংবা ধরেন হুম, 91 হুম, সালে খালেদা জিয়ার আমলে আহ হুম। বাণিজ্য মন্ত্রী বা বাণিজ্য প্রতিমন্ত্রীর নামটা বলেন তো। ওনারা তো মন্ত্রিত্ব পাইছেন বিএনপির কাছ থেকে, বলতে পারবেন? হুম। না, মনে করতে ভাই পারছি রে, না। হ্যাঁ। পারবেন না ভাই। পদ দিলেই যদি তৈরি করা যায় তো ভাই, হুম, তাহলে এতদিনে কয়েক কোটি তৈরি হইতো। আচ্ছা। পদ তৈরি করে না, যে যে যাকে যাকে নিজেই তৈরি করে। আমি কিন্তু বটতলার উকিল। হুম, আপনারাই বলতেছেন রুমিন ফারহানাকে বানাইছে, তো বানানো মানে নিশ্চয় রুমিন ফারহানা বিরাট একটা কিছু হচ্ছে আপনাদের হুম, মত অনুযায়ী। তো সেই কারণেই বললাম, জিয়াউর রহমানের সময় স্বাস্থ্যমন্ত্রীটা কে ছিল, শিক্ষামন্ত্রীটা কে ছিল, হুম, সংস্কৃতি মন্ত্রী কে ছিল, খেলার মন্ত্রী কে ছিল, মন্ত্রীদের নামটা বলেন না। এমপি তো ভাই 300টা করে থাকে, আর আমার মতো 2 টাকার অলংকার ধরলে তো 350টা করে হুম, থাকে। ওগুলি বাদই দেন। তো কথা বলার আগে একটু ভাইবেন যে আপনাদের পরদাদার আমলের এমপি কে ছিল, এমপি টেপি না, মন্ত্রী কে ছিল। তারপর ধরেন আপনাদের 91 সালের হুম, সংস্কৃতি মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে, তারপরে কি স্বাস্থ্যমন্ত্রীকে, এগুলো একটু মনে করেন। স্বরাষ্ট্র কে ছিল 91-তে, একটু মনে করেন। মন্ত্রী যদি কাউকে অত কিছু বানাইতে না পারে, তাহলে একটা আলংকারিক এমপি কিভাবে দল বড় বানায় আপনি একটু বলেন শারমিন। আমার তো একই হুম। বোকা বুদ্ধি, তার উপরে স্মরণ শক্তি কম, আমি তো এগুলো বুঝি না। জি, স্পষ্ট আপনার ব্যাখ্যা। আপনি যেহেতু মানে সরকারের অনেক কিছু ক্ষেত্রে প্রশংসাও করেন এবং বলছিলাম কড়া সমালোচনা করেন। আপনি আসলে এই ১৮০ দিনের মূল্যায়নটাও বিভিন্ন জায়গায় করেছেন। আমাকেও একটু বলেন যে কিভাবে আপনি সরকারের ১৮০ দিন গেল মূল্যায়ন করছেন। I have a plan সেই প্ল্যানের বাস্তবায়ন আসলে মাননীয় প্রধানমন্ত্রীর প্ল্যানের যে বাস্তবায়ন সেটি আসলে কতটুকু দেখছেন? এই ১৮০ দিনের ৩ টা অগ্রাধিকার ছিল। ৩ টা অগ্রাধিকার যেটি মন্ত্রিসভার ১ম বৈঠক। নির্বাচনের পরে ফেব্রুয়ারিতে যেটি হয়েছিল। আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। সেটি সহ বাকি যা দেখছেন। আপনি ৩টা অগ্রাধিকার যে ৩টা বললেন, এটা নিয়ে কি সত্যি আমার মন্তব্যের প্রয়োজন আছে? আপনার সত্যি মনে হয় যে আমি এটা নিয়ে মন্তব্যের কোনো প্রয়োজন আছে? ১। ২ হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এটা প্রধানমন্ত্রীর ইমেজ পুনরুদ্ধারের কর্মসূচি হয়েছে ৬ মাসে। কারণ প্রধানমন্ত্রী নিজেও জানেন যে বাংলাদেশে আ একটা সিরিয়াস ইমেজ ক্রাইসিস এই প্রধানমন্ত্রীর ছিল। সুতরাং ৳১০০ লাঞ্চ, এটাকে বারবার হাইলাইট করা হয়েছে। আ একটা সবজি এবং ডাল দিয়ে দুপুরের খানা। আমার তো মনে হয় প্রধানমন্ত্রীর ব্রেইন ফাংশন অনেক গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় উনার পুষ্টিকর খাবার খাওয়া দরকার এবং প্রতিদিন ৩ বেলা ৳৩,০০০ লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট হলে বরং জাতি উপকৃত হবে। কারণ তাহলে তার ব্রেইনটা আরো দ্রুত কাজ করবে। উনার ব্রেইন যদি আমার মতো কাজ করে, তাহলে বিপদ না? আমি ৳৫০ লাঞ্চ খাইতে পারি। কারণ আমার ব্রেইনের তো কোনো দাম নাই। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী। উনার লাগে ৫,০০০, ৫,০০০, ৫,০০০, ৳১৫,০০০ খাক। তবুও ব্রেইনটা বেটার কাজ করবে। আর
তারপরে যেমন ধরুন সস্তা শার্ট, সাদা শার্ট, এটা একটা ইমেজ। মানে এগুলো মানুষ কিভাবে নিচ্ছে না নিচ্ছে ওটা তো আসলে আশপাশে যারা থাকে তাদেরও একটা মেধার লেভেলের ব্যাপার আছে। হ্যাঁ? উনারা উনাদের বুদ্ধি মতন ইমেজ পুনরুদ্ধারে কাজ করছেন। কিন্তু এটা তো উনাদের বুদ্ধি মত। সো এটা আসলে আ সত্যিকার অর্থেই যারা আ হুম। মানে ডিসিশন মানে আমি কি বলব? যারা আ উম you know the the decision maker, the society that makes the decision, the society that creates the narrative, and the society হুম, that actually decides হুম। what's going to happen and what's not, তাদের কাছে এটা কতটুকু গ্রহণযোগ্য আমি ঠিক জানি মানে না। কিন্তু এই বাট পলিসিটা এই যে ৩ টা ক্ষেত্র আপনি বললেন, এই হ্যাঁ, ৩ টা ক্ষেত্র নিয়ে আসলে কোন কথা বলার কিছু নাই। এটা ৬ মাস গেছে প্রধানমন্ত্রীর ইমেজ উদ্ধার প্রকল্প হ্যাঁ। হিসেবে। তো প্রধানমন্ত্রীর ইমেজ আসলে এই বিষয়গুলো বেশ আলোচনা হয়েছে, গণমাধ্যমেও আলোচনা হয়েছে আপনি যে বিষয়গুলোর কথা বলছিলেন। কিন্তু মানে এই পরিবর্তনটা বা এই ইমেজটা পোর্ট্রে করবার প্রয়োজনীয়তা কেন হলো? কারণ বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রীর মা, তিনিও সফল প্রধানমন্ত্রী। তাকে যেভাবে দেখা যেত, তাকেও খুব সফিস্টিকেটেড এবং তাকে খুব পশ হিসেবেই তাকে মানে দেখা যেত নারী হিসেবে একজন। একটু ভিন্নধর্মী তার পোশাক-আশাক চলাফেরার মধ্যে একটা ভিন্নতাও ছিল বটে। তো তার sophisticated মানে আচরণ, বেশভূষা সেটা কি তার জন্য কোন রকম আ অ অনুকরণীয় না হয়ে তার বিপরীতটা যেটা সেরকম কি কিছু ছিল? কেন আসলে বর্তমান প্রধানমন্ত্রী বা তার পুত্রকে সেখান থেকে সরে খুব simplicity দেখাতে হচ্ছে যে অ্যা সাদা শার্ট পরছেন? এটা আসলে উনি এবং উনার আশপাশের মানুষ বলতে পারবে। এটা তো আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট। এটা তো আমি ঠিক বলতে পারব না। তবে আ ম্যাডামের যেটা আমি মানে আমাদের এক্সপেরিয়েন্স যেটা ছিল সেটা হচ্ছে যে ম্যাডাম ওয়াজ ভেরি জেনুইন। হ্যাঁ? উনাকে আসলে উনি কখনো আরোপিত মানুষ ছিলেন না। আ উনি যখন রাজনীতিতে আসেন 80s এ তারপর থেকে উনার যেই একটা নিজস্ব স্টাইল গড়ে উঠেছে সেটা নিয়ে বিরোধী পক্ষ অনেক সময় অনেক রকম কথা বলেছে। বাট শি নেভার পেইড any হুম, attention to that. হুম, হুম। সো she was very genuine and she was very confident. তো উনার আ তো আমি এইটুকুই বলতে পারি। বাট এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, উনি হি ইস ভেরি হাম্বল যেটা আমি শুনি। হি ইস ভেরি হাম্বল, হি ইস ভেরি পোলাইট ইন পার্সোনাল কনভারসেশন। আর বাকিটা ইমেজ বিল্ডিং এর যেটা সেটা উনার আশেপাশে যারা আছেন, উনারা ভালো বলতে পারবেন। হুম। এটা আমার পক্ষে এটা কি বলা মুশকিল। আপনার পক্ষে এটা দেখবার সুযোগ হয় নাই যে এটি আসলে মানে তিনি কি আসলেই খুব সিম্পল একজন মানুষ কিনা? কারণ তিনি আসলে বিনয়ী এটা এটা আমি আসলেই শারমিন আমি একদম বলতে পারব না। আমি হুম, জানি না কারণ আমার কোন অভিজ্ঞতা নেই উনার সাথে কাজ করার। আচ্ছা। কোন অভিজ্ঞতা নেই কাজ করার। আপনি আম মানে আপনি সরকার খুব ইন্টারেস্টিং। আমি আপনাকে বলি শারমিন, যেদিন বেগম খালেদা জিয়া মারা গেলেন, সেদিনই তো উনার চেয়ারপারসন হিসেবে উনি হুম, কিন্তু মারা গেছেন অ্যাজ আ চেয়ারপারসন অফ বিএনপি। উনি কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত শি ওয়াজ দি হুম। চেয়ারপারসন। উনি মারা গেছেন ভোর সকালে ৬টায় ৭টায়। অন দ্যাট ভেরি ডে বিকাল ৪টায় আমি বহিষ্কৃত। তো আমার তো ১ মিনিটও কাজ করার অভিজ্ঞতা নাই এই নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে। ১ মিনিটও না। মানে এটা কেমন করে হলো? মানে যেদিনই মারা গেলেন সেদিনই বহিষ্কৃত হয়ে গেলেন? মানে এটা আপনি দলকে সেদিন তো আসলে মানে অন্যরকম একটা অবস্থা দলে থাকবার কথা। যে চেয়ারপারসন মারা গেছেন, বেগম খালেদা জিয়া মারা গেছেন। আশ্চর্য যে দলের ওই অবস্থা ছিল না। এটা খুবই আমি বলব যে দেখুন আ দুষ্টামিরও কিন্তু একটু মানে বুদ্ধিদীপ্তভাবে দুষ্টামি করতে হয়। হুম, হ্যাঁ? আপনি দুষ্ট কিন্তু দুষ্টের মধ্যে যদি বুদ্ধিবৃত্তিক আ বিরাট দৈন্যতা থাকে তাহলে কিন্তু সেই দুষ্টামিটা খুব প্রকট হয়ে সামনে আসে। তো ২ দিন পরে বহিষ্কার করলে আসলে এমন কিছু হইতো না। দ্যাটস ভেরি ফানি আরকি। হুম, হুম। আমি এটুকুই বলব। আচ্ছা। আ মানে দলের আসলে যে অবস্থা থাকবার কথা সেই অবস্থা ছিল না। দলের মধ্যে কি আসলে অপেক্ষা করা হচ্ছিল এরকম যে কখন এই পরিবর্তনটা হবে? সেটা দল বলতে পারবে। আমি অন্তত অপেক্ষা মানে ওই মানে আমি জানি না। আচ্ছা। I was not a part of the game. So জি। I have no idea. হ্যাঁ, আপনার মানে অনেকগুলো কথাই বেশ আলোচনা। আপনি যেহেতু গণমাধ্যমে খুব সরব, আপনি কথা বলেন এবং সেগুলো খুব আলোচনায় আসে। আ একটা যেটি এখন আসছে যে শেখ হাসিনা ফিরবেন। ডিসেম্বরে ফিরবেন, সদলবলে ফিরবেন। আ আপনিও এই বিষয়ে কথা বলেছেন। আসলে কি ফেরাটা বাস্তবতা সম্পন্ন? মানে যে পরিস্থিতি দেখছেন দেশে, তাতে কি শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনি একজন আইনজীবীও বটে। আসলে এখানে একটা প্রক্রিয়াগত ব্যাপারটা কেমন সেটি একটা বিষয় এবং তিনি যদি সত্যিই ফেরেন, সেটি কি দেশের জন্য ভালো হবে? আ দেখুন আমি আপনাকে বলি, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি এবং প্রতিবারই আমি বলেছি যে আমার সাধারণ
জ্ঞান বা কমন সেন্স যেটা সেটা বলে যে উনি ফিরবেন। কেন ফিরবেন? উনি যদি না ফেরেন তাহলে এই দলটি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হুম, অলরেডি দলের নেতাকর্মীরা ভীষণ রকম হুম, মানে দুর্দশার মধ্যে আছে। আমি তৃণমূলের কথা বলছি। নেতাকর্মী বলতে কিন্তু মন্ত্রী, এমপিদের কথা বলছি না। তৃণমূল একদম মানে খুবই দুর্দশার মধ্যে আছে ১। ২ হলো আল্লাহ না করুক উনার বয়স হচ্ছে। হুম, উনি যদি দেশের বাইরে মারা যান, পৃথিবীর অন্য কোনো দেশে মারা যান, বাংলাদেশের বাইরে, তাহলে that will be the end of the story এবং ইতিহাসে শেষ হিসেবে লেখা থাকবে যে উনি একজন পলাতক হুম। প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রী হিসেবে উনার মৃত্যু হয়েছে। এই বাস্তবতাটা উনি মানবেন কিনা? এই চয়েসটা উনাকে নিতে হবে। স্পষ্ট। আর তার জন্য, ৩ তার দলের জন্য তার ফেরাটা জরুরি। কিন্তু ফেরাটা বাস্তবতা একদম সম্পন্ন কিনা? এখন রাজনীতিতে না আপনাকে কেউ জায়গা করে দেবে না। রাজনীতিতে সুসময় আসবে তবে আমি ফিরবো। আ এটা বোধহয় কাজ করে না। সুসময়টা বা রাস্তাটা আপনাকেই তৈরি করতে হবে। এটাই হচ্ছে বাস্তব। হুম, হ্যাঁ? তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমার যতদূর মনে হয় যে এটা আমি আপনি যতটা না বুঝবো, তার চেয়ে যিনি দলের প্রধান শেখ হাসিনা এবং যার রাজনৈতিক অভিজ্ঞতা আপনার আমার চেয়ে কয়েক গুণ বেশি, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা, সরকারি দলও না, বিরোধী দলও না, মাঠের বিরোধী দল হিসেবে অভিজ্ঞতা, সবকিছুই আমাদের চেয়ে অনেক বেশি। সো এই ক্যালকুলেশন যেটা আপনার আমার আছে তার চেয়ে বেটার ক্যালকুলেশন নিশ্চয়ই তার কাছেও আছে। এবং আরেকটা যেটা ব্যাপার যে এই দেশটার পেছনে উনার ফ্যামিলির যে একটা বিরাট ত্যাগ, 15th অগাস্টের কথা আমি বলছি। এবং বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে তাদের দলের এবং তার পরিবারে তার পিতার যে অবদান, সেগুলোকে যদি ধরে রাখতে হয়, তাহলেও কিন্তু উনাকে ফিরতে হবে। আর ফেরাটা শেখ হাসিনার জন্য যতটা প্রয়োজন মানে এই সকল কিছু বিবেচনায় উনার মন্ত্রী, এমপি তাদের জন্য কিন্তু এটা অত প্রয়োজন না। মন্ত্রী আসবে, মন্ত্রী যাবে। কিন্তু শেখ হাসিনার জন্য তার পরিবারের সম্মান, তার দলের অস্তিত্ব, তার নিজের ত্যাগ, তার নিজের সংগ্রাম, তার নিজের দলে থাকা মানে সরকারে থাকা, বিরোধী দলে থাকা, সকল কিছু তার 46 ইয়ার্স এর যে হিস্ট্রি তার নিজের, সকল কিছুর বিবেচনায় কেউ যদি নাও আসে, হুম। শেখ হাসিনার সম্ভবত আমার যেটা হিসাব যে উনি হয়তো আসবেন। আচ্ছা। কিন্তু আসার কোনো প্রক্রিয়া মানে সেটি আমি আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতারাও কথা বলেন। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি। তারাও আসলে বলতে পারেন না যে কিভাবে। জিজ্ঞাসা করলে কখনো, কখনো বলেন টাইম উইল সে। আ কোনো প্রক্রিয়া আসলে বোঝা যাচ্ছে না। না, না, এটা না বোঝার কি আছে তাও আমি বুঝতে পারছি না। বাংলাদেশ সরকার তো ব্যাকুল। তারা ভারতেও যাবে না যদি না শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয়। তার মানে ভারত তার মানে পথ চেয়ে আছে। বাংলাদেশ সরকার রীতিমতো পথ চেয়ে আছে যে কবে শেখ হাসিনা আসবেন। তো আর শেখ হাসিনাও বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবার জন্য ব্যাকুল হয়ে আছেন। তো ২ তরফই তো ব্যাকুল। তাহলে অসুবিধা কি? আরেকটা খুব কিন্তু উদ্ভট এই যে কথা ডাক্তার বিএনপি জাহেদ অবশ্য বলেছেন, তিনি ডাক্তার জাহেদ মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেছেন যে তারা চায় ধরে নিয়ে আসতে, বেঁধে নিয়ে আসতে। কিন্তু শেখ হাসিনা এখন বলছে তিনি নিজেই ফিরতে চান, আত্মসমর্পণ করতে চান। মানে হয়তো এটি তাদের পছন্দ হচ্ছে না যে তিনি আত্মসমর্পণ করতে আসবেন। তারা ধরে বেঁধে নিয়ে আসতে চায়। এবং এখন এজন্যই হয়তো ভারতকে বারবার অনুরোধ করছে কিনা সেটারও বিশ্লেষণ আপনি হয়তো বলবেন। যে তাকে ফিরিয়ে দেবার জন্য যেই বারবার অনুরোধটা করছে, আহ্বানটা জানাচ্ছে। আ মানে এটি কি একটা বিশ্লেষণ কিনা? উনার ওনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোটা কি সরকারের উদ্দেশ্য? নাকি বিষয়টাকে নিয়ে খেলাধুলা করা সরকারের উদ্দেশ্য? যদি খেলাধুলা হয় তাহলে না উনি আসলে কিন্তু হবে না। ভারতকে নিয়ে আসতে হবে, বেঁধে নিয়ে আসতে হবে, প্লেনে দাঁড় করিয়ে নিয়ে আসতে হবে। ফার্স্ট ক্লাসে আনলে হবে না, ইকোনমি ক্লাসে আনতে হবে। ইকোনমি ক্লাসে আনলে হবে না, প্লেনের লেজে বসিয়ে আনতে হবে। মানে ইত্যাদি, ইত্যাদি নাটক করাই যায়। মানে এখন আপনার উদ্দেশ্য নাটক করা হলে তো আপনি সারাদিন নাটক করবেন। যেমন ধরেন আ আমি একটা টক শোতে বলেছিলাম যে ৫ জন ভালো সংস্কৃতি কর্মীর নাম বলেন যারা বিএনপি করে। ৫ জন ভালো গায়কের নাম বলেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম বলেন যারা বিএনপি করে। ৫ জন ভালো নজরুল সঙ্গীত গায় বিএনপি করে নাম বলেন। ৫ জন ভালো নৃত্যশিল্পীর নাম বলেন। ৫ জন ভালো অভিনেতার নাম বলেন, ৫ জন ভালো কবির নাম বলেন, ৫ জন ভালো লেখকের নাম বলেন, ৫ জন ভালো সাংবাদিকের নাম বলেন।
অর্থাৎ বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে এবং মননশীল সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বা ৫ জন আর্টিস্টের নাম বলেন ফার্স্টে, আপনি পারবেন না ভাই। আপনি দিস্তার পর দিস্তা রিসার্চ করতে পারেন, আপনি পাবেন না। সে কারণেই বিএনপির বুদ্ধিবৃত্তিক যে দৈন্যতা, তার ফলে বিএনপির কর্মীরা দেখে অনেকে বলে আমি শেখ হাসিনাকে কি জানি কি ফিরায় আনবার চেষ্টা করছি। আরে ভাই আমি কোত্থেকে, আমি কি পুলিশ, আমি কি মন্ত্রী, আমি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, আমি কি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে, আমি কি প্রধানমন্ত্রী, আমি কি করে শেখ হাসিনাকে ফিরে আসবো? আমি আইনজীবী, বটতলার উকিল হিসেবে আমি যেটুক বুঝি আমি ওইটুক বলি। রাজনীতি একজন কর্মী হিসেবে আমি যেটুক বুঝি আমি ওইটুক বলি। হুম। নাকি ওইটুক তোমাদের মন মতো না হলে বলাও যাবে না, তাই না? তো এই যে ইডিয়টিক কথাবার্তা বিএনপি বলে, আমার মনে হয় যে বিএনপির কিন্তু আমার মনে হয় যে মানে এরকম বোকার মতো কথা বলার চেয়ে চুপ থাকাটা বেটার। মুখ বাঁধা ছালার দাম কিন্তু লাখ টাকা। যতক্ষণ পর্যন্ত না তোমার স্টুপিডিটিটা একেবারে দৃশ্যমান হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি বরং বেটার ইউ কিপ কোয়াইট। হুম। আমি এটাই বলবো, মানে আমি ফিরায় আনতে চাই। আচ্ছা, হাউ ফানি, মানে হু এম আই টু ব্রিং হার ব্যাক এন্ড হাউ ইজ দ্যাট পসিবল? I'm not in charge of home, I'm not in charge of law, I'm not in charge of government. So even if I want to, how can I? আচ্ছা, এটিই বলা হচ্ছে হ্যাঁ, যে আপনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কিন্তু তিনি যদি ফিরে আসেন বলে Very আপনার fun. যে ধারণা, তিনি ফিরে আসলে আসলে কি পরিস্থিতি ভালো হবে? নাকি সেটি আরো মানে আরে খারাপ এই কিছু? সরকার, শুনেন ভাই, এই সরকার যে ৩টা অগ্রাধিকার বললেন, গ্যাস, হুম, বিদ্যুৎ, জ্বালানি, হুম। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য। আইন শৃঙ্খলা, ৩টাতে অষ্টডিম্ব প্রসব করছে। এর উপরে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, এইটা আমি এই বছরের শুরুতে বলছিলাম, সবচেয়ে বড় বেকায়দায় পড়বে এই সরকার। না পারবে তাকে ফাঁসি দিতে, ফাঁসি না দিলে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কেউ কেউ এমন অবস্থা তৈরি করবে যে দেশে একটা অচল অবস্থা তৈরি হবে। না পারবে তাকে মানে কারাগারে নিতে, কারণ শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়া মাত্রই হুম, নেতা কর্মীদের মধ্যে যে একটা উদ্দীপনা তৈরি হবে, সেই উদ্দীপনা সামাল দেওয়ার মতো শক্তি সরকারের আছে কিনা সেটাও একটা প্রশ্ন। এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিই, তখনও কিন্তু নমিনেশন হয় নাই। ওই যে বলে নমিনেশন না পেয়ে বলতেছি, তখনও কিন্তু নমিনেশন হয় নাই, নমিনেশনের আলাপও হয় নাই। এটা সম্ভবত ২৫ সালের এপ্রিল মের কথা, ২০২৫ সালের এপ্রিল মের কথা। আমাদের একটা প্রোগ্রাম ছিল, আলোচনা, ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ে উপস্থিত ছিলেন, মেয়ের জামাইও উপস্থিত ছিলেন। একটা একটা মানে ইন্টালেকচুয়াল ফোরাম আলোচনা, বাট মানে অডিয়েন্সের হুম, সামনে। সেখানে আমি বলেছিলাম যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে সামলানো নেক্সট টু ইম্পসিবল কাজ। আওয়ামী লীগকে সবসময় বলাই হয় যে তারা বিরোধী দলে থাকবার জন্যই তাদের জন্ম, মানে তারা বিরোধী দল হিসেবে তাদের পারফরমেন্স এরকম। সেটা তারা দীর্ঘ পাকিস্তান আমলে বিরোধী দলে তারা তাদের ভূমিকা পালন করেছেন দীর্ঘ, মানে হুম। সেই চিন্তা করে দেখেন, সেই ৪৭ থেকে আরম্ভ করে ৭১ পর্যন্ত বিরোধী দল। তারপরেও বাংলাদেশ স্বাধীন হবার পরে বিরোধী দল অনেক সময়, অনেকগুলো বছর। So, বিরোধী দলে আওয়ামী লীগ হচ্ছে একটা আতঙ্কের নাম। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে ব্যাক করে এবং ওনার নেতা কর্মীরা তাতে যেভাবে একটা উজ্জীবিত হয়ে পথে নামবে বা ইয়ে করবে, এই পুলিশ আর এই ইয়ে দিয়ে আপনি তাকে সামাল দিতে পারবেন? আপনি তো মাইনাস আওয়ামী লীগই দেশ সামলাইতে পারতেছেন না, আইন শৃঙ্খলা সামলাইতে পারতেছেন না, কোনো কিছুই সামলাইতে পারতেছেন না। তো প্লাস আওয়ামী লীগ যখন মাঠে বিরোধী দল হিসেবে থাকবে, অবস্থা কি দাঁড়াবে আপনি একটু মানুষ পটে কল্পনা করেন তো। হুম, আমি এটুকুই বললাম। হুম। তাহলে আর কি আসলে হবে না হবে তাহলে কেন আমার আসলে বোঝা যাবে। সরকার এত বারবার মানে শেখ হাসিনাকে ফেরানোর আবেদন করছে? আপনি অবশ্য নাটক শব্দটাও ব্যবহার করছিলেন। কারণ এইটা প্রশ্নটা এভাবে করবার একটা বিশেষ কারণ হচ্ছে ধরেন ১৪-১৫ তারিখের মানে খবরের কাগজগুলো যদি দেখি তাহলেও দেখছিলাম যে তারেক রহমান ভারতে যাচ্ছেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন সেরকম প্রস্তুতি চলছে বা প্রস্তুতি শেষের দিকে এরকম নানান রকম আলোচনা। সময়টাও নিয়ে আলোচনা হচ্ছিল। কখনো ২১শে আগস্টের কথা হচ্ছিল বা ১ম মানে এই সপ্তাহের মধ্যে যাবেন এরকম খবর আসছিল। তারপরে দেখা গেল যে এনসিপির নেতারা নাহিদ ইসলাম আসিফ, মাহমুদ সজীব ভুঁইয়ারা তারা বেশ শক্ত ভাষায় বললেন যে তিনি যেতে পারবেন না। গেলে দেশের মানুষের সাথে গাদ্দারি হবে। এরকম কথা বললেন এবং তারপরে দেখা গেল আ আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হচ্ছে যে তারেক রহমান আ যাবেন কিন্তু তার জন্য শর্ত হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। মানে সহায়ক পরিস্থিতি হলে তিনি যাবেন। এরকম একটা কথা বলা হলো। আ আসলে
তিনি ভারতে যাবেন? ভারতে যাওয়ার জন্য শর্ত কি আসলেই শেখ হাসিনা ফিরিয়ে দেওয়া? শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এত জোর তাহলে কেন দিচ্ছেন? আপনি যে এই বিশ্লেষণটা দিলেন সেটি তো তারাও জানেন, তারাও বোঝেন। এই বিষয়ে তারেক রহমান সাহেব আমার সাথে আলাপ করেন নাই। হুম, তো উনার মনের ভিতরে কি আছে এটা একমাত্র উনি জানবেন, উনার কাছের ব্যক্তিরা জানবেন। আমি জানি না। আমি একজন অবজার্ভার হিসেবে আমি যা দেখি আমি আপনাকে তাই বললাম। হুম, আমার ক্যালকুলেশনে যদি একটা শর্ত দেয়া হয় ভারতে যাওয়ার সেটা হচ্ছে কোনোভাবেই যেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে না পারে। হুম, এইটুকুই বললাম। আচ্ছা। শোনেন, তারেক রহমান সাহেব ১৭ বছর এক্সাইল ছিলেন লন্ডনে। শেখ হাসিনা যান নাই লন্ডনে। উনি কি এগুলা তালবাহানা করছেন তারেককে ফেরত না দিলে লন্ডন যাব না? হুম। এইসব বাহানা আমার কাছে ভাই বাহানা। আর গুহ্য কথা আমার সাথে কেউ শেয়ার করে নাই। সো আমি জানি না। তাহলে কি আপনার কি মনে হয়? বা যদি এটাও কি কোনো জানেন কিনা? তারেক রহমান কি যাচ্ছেন ভারতে? ভারতে যাচ্ছেন? আমার কি মনে হয় আমি তো বলে না, দিলাম। না, যদি ভারত হ্যাঁ, ভারতে যাচ্ছেন একদম কিনা? ওয়াদা করতে হয় যে কোনোভাবেই শেখ হাসিনাকে ভারত আসতেই দিবে না। হুম, শেখ হাসিনা প্লেনে চড়লেও ভারত প্লেন থেকে টেনে শেখ হাসিনাকে নামায় রাখবে। তাহলেই কেবলমাত্র সম্ভবত বাংলাদেশ সরকার ভারত সফরে যাবে। আচ্ছা, আচ্ছা। আ ভাই শুনেন। হ্যাঁ, ভাই শুনেন। ধরলাম শেখ হাসিনার কাছে পাসপোর্ট নাই। হুম, সরকার can issue a travel pass now at this moment. হুম, হুম, And Sheikh Hasina, if she really wants to come back, she can come back tomorrow. হুম। That's all I can understand. Rest আপনারা চিন্তা করে বলেন। চিন্তা করে নিজেদের উত্তর নিজেরা খোঁজেন। এখন তারেক রহমান যাবেন কিনা? আপনার এই বিষয়ে আপনার মানে বিশ্লেষণ কি? আমি জানি না। আচ্ছা, আপনি জানেন না। আমি জানি না। ২ রকম চাপ আছে। হুম। যেই চাপ জয়ী হয়। এই ২ রকম চাপ কোন, কোন পক্ষ থেকে? একটা সফট চাপটায় যাওয়া উচিত। হুম, প্রতিবেশী বদলানো যায় না। হুম, একটা নতুন শুরু হওয়া উচিত। নতুন একটা ফ্রেশ স্টার্ট যেটাকে বলে সেটা হওয়া উচিত। আ ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো বিষয় আছে মীমাংসিত এবং অমীমাংসিত। গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে হুম। এই ডিসেম্বরে। বছর। হুম, কি হবে? ৫৪ টা অভিন্ন পানি আছে। নদীর পানি আছে। কি হবে? এইটার শর্ট করলে ওইটার শর্ট করলে তাড়াতাড়ি ভারত থেকে আনতে হয়। কি হবে? ভিসা বন্ধ থাকলে আমাদের দেশের মানুষ আমাদের সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য একটু কম খরচে বেটার ট্রিটমেন্ট এ যেতে চায় তারা পড়ে যায় বিপদে। সো ইত্যাদি অনেক বিষয় আছে। আর একমাত্র আ সেটা একটা লেখায় পড়ছিলাম, একটা কলামে একজন লিখেছেন যে একজন কেন আমি নামই বলি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন ভদ্রলোক। হ্যাঁ? উনি লিখছিলেন যে একমাত্র অতি ব্যাককল ছাড়া কেউ নেক্সট ডোর নেইবারের সাথে সম্পর্ক খারাপ করে না। হুম, অতি ব্যাককল মানুষই কেবলমাত্র নেক্সট ডোর নেইবারের সাথে সম্পর্ক খারাপ করে। উনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন। সো উনারই ফেসবুক স্ট্যাটাসটা দেখলেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা। তো এখন এইটা একটা চাপ আছে। হ্যাঁ? কিন্তু আরেকটা চাপ আছে যে আপনি জানেন বাংলাদেশে এখন আ রাইট রাইটিস্ট ফোর্স এর একটা উত্থান, খুব শক্ত উত্থান। পাকিস্তানের সঙ্গে আমাদের নতুন করে একটা এক ধরনের সম্পর্ক তৈরি হওয়া। আ তুরস্কের সাথে একরকম নতুন সম্পর্ক মানে আরেকটু দৃঢ় সম্পর্ক বিল্ড আপ করা। আ ৭৭ টা আসন নিয়ে জামাতের পার্লামেন্টে থাকা। এই সবকিছুরও তো একটা ইনফ্লুয়েন্স আছে। এবং আ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান তো আমরা কিছুদিন আগে পর্যন্ত খুব জোরে শুনতে দেখেছি। কিন্তু এই স্লোগানের মাঝখানেই যখন আবার ভিসা ওপেন হলো দেখা গেল এক রাতে ১.৫ লক্ষ আবেদন জমা পড়ে গেল। লাইন জট হয়ে গেল, আ সার্ভার ডাউন হয়ে গেল ইত্যাদি। সো এই আরকি। তো আচ্ছা। ২ রকম চাপই আছে। দেখা যাক। আচ্ছা। একটু আরো ছোট, ছোট করে ২-১ টা ইস্যু কথা বলে ফেলি যে আগস্ট মাস যাচ্ছে ২১শে আগস্ট গেল। ২১শে আগস্টের সেই বোমা হামলার মামলায় যারা আসামি ছিলেন সবাই বেকসুর খালাস পেলেন। মানে ২৪ জন মানুষ মারা গেছেন সেই বোমা হামলার ঘটনায়। কিন্তু কেউ সেই ঘটনায় দায়ী না। আচ্ছা যারা খালাস পেলেন ঠিক আছে তারা দায়ী না। কিন্তু কারা দায়ী সে বিষয়ে কোনো তদন্তও হলো না। ওই সময় যেটা হয়েছিল বিএনপি সরকারের সময় জজ মিয়া একটা নাটক হয়েছিল। সেটি পরবর্তীতে আসলে বিএনপিও বলেছে যে এটি আসলে কিভাবে হয়েছিল নানান রকম ব্যাখ্যা ছিল। কিন্তু এখনকার যেটা দেখা গেল যে ২৪ জন মানুষ মারা গেল একটা বোমা হামলায় মারা গেল যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। কেউ এটার জন্য দায়ী না। আ এটি আসলে কেমন হলো? শারমিন একটা আ চমৎকার সিনেমা ছিল 'নো ওয়ান কিলড জেসিকা।' হুম,
আমি জানি না আপনি দেখেছেন দেখেছি। কিনা। জেসিকা নামের একটা মেয়ে খুন হয় এবং হুম, আসামি পাওয়া যাচ্ছে না। তো নো ওয়ান কিল জেসিকা। আ দেখুন, এটা ২১শে অগস্ট হত্যাকাণ্ডটি এটি বাংলাদেশের রাজনীতির মোড় পরিবর্তন করা একটা ঘটনা আমি বলব। ২১শে অগস্ট ২১শে অগস্ট যদি বাংলাদেশে না ঘটতো, আমি জানি না বাংলাদেশের রাজনীতি যেটা আ ৯১ তে শুরু হয়েছিল, একটা মোটা দাগের গণতন্ত্রের রাজনীতি। যে ৫ বছর এই দল ভোটে থাকবে, তারপরে বিরোধী দলে যাবে, আবার ভোটে আসবে, আবার যাবে। এই ধারাটা চালু থাকতো কিনা এই প্রশ্ন থাকে। বিকজ ২১শে অগস্ট আওয়ামী লীগের মধ্যে এমন একটা ভীতি তৈরি করেছিল বলে আমার ধারণা, আবারও বলছি আমার ধারণা, হুম, যে বিরোধী দলে গেলে তো নির্বংশ হবার সম্ভাবনা তৈরি হয় এই দেশে। হুম, সো কোনোভাবেই বিরোধী দলে যাওয়া যাবে না। সেটা আপনি তত্ত্বাবধায়ক বাতিল করে হোক, সেটা আপনি ব্যালট বাক্স ছিনতাই করে হোক, সেটা আপনি জাল ভোট দিয়ে হোক, হোয়াট এভার বি দ্য কেস, আই ক্যানট বি ইন দি অপোজিশন। কারণ অপোজিশনে গেলে নির্বংশ হয়ে যেতে হবে। সো ২১শে অগস্ট এটা এটা আসলে না, এই মুহূর্তে যখন আমি বলবো, একদল আমাকে মাথায় তুলে নাচবে, আরেক দল আমাকে কুৎসিত ভাষায় গালাগালি করবে। দুটার কোনোটারই কিন্তু লজিক নাই। কিন্তু আমি আমার ধারণাটা বলছি। একসময় না একসময়, মানে যখন আজ থেকে ১০০ বছর পরে যখন এই সময়ে নিয়ে লেখা হবে, যাদের কোনো হুম, স্বার্থ থাকবে না এই সময়টাকে বিশ্লেষণ করতে, যারা কোন দিকে টান থেকে লিখবেন না, হুম, কেবলমাত্র ইতিহাসের খাতিরে ইতিহাসকে দেখবেন, তারা হয়তো ২১শে আগস্টের যে ইমপ্যাক্ট, যেটা বাংলাদেশের রাজনীতিতে যে ভীষণ বড় একটা ইমপ্যাক্ট ২১শে আগস্ট অগোচরে রেখে গেছে, সেটার উপরে লিখবেন। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের সকল কিছুকে দলীয়করণ, বাংলাদেশে গুম বিচার বহির্ভূত হত্যাকে রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়া, এই সকল কিছুর পেছনে এই ২১শে আগস্ট ব্যাক অফ দ্য মাইন্ড, মেবি দ্যাট ওয়ার্ক, একটা 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 সময় হয়তো এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান হবে, গবেষণা হবে এবং লেখা হবে। তো তার আগ পর্যন্ত আমি আপনাকে এইটুকুই বলি, কোন অন্যায়, নাথিং গোজ আনপানিশড অ্যান্ড আনচ্যালেঞ্জড। ২১শে অগস্ট আজকে আপনি হাত ধুয়ে ফেলছেন, নো ওয়ান কিল জেসিকা, নো ওয়ান নো ওয়ান কন্ট্রিবিউটেড অন 21st অগস্ট ইনসিডেন্ট, ফাইন, খুব ভালো। বাট কে জানে এটা সামনে আর ৫ বছর, আর ৭ বছর পরে আরো একটা আরো ভয়ংকর ২১শে অগস্ট হবার পথ তৈরি করে দিচ্ছে কিনা। হুম। আমি শুধু মানে এটুকুই বলব, কোন অন্যায়কে আপনি মাটি চাপা দিয়ে রাখলে সেখান থেকে এর চেয়েও ভয়াবহ অন্যায়ের জন্ম হয়। তখন এটা যেমন এই এটা এটা ল ঘটনায় অফ নেচার। জি, তখন যেমন এই ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছিল। মানে অনেকদিন আওয়ামী লীগ সরকারের সময় হলি আর্টিজান একটা বিশাল বড় ঘটনা। তারপরে বেশ নানান রকম কোথাও নাটক, কোথাও ছ ছ জঙ্গি তৎপরতা দমন, নানান রকম কিছু করে জঙ্গি তৎপরতা একরকম দমনের মধ্যে থাকলো। তারপরে এখন আবার খুব দেখা যাচ্ছে খুব বোমা আতঙ্ক ইদানিং এবং জাতিসংঘও বলছে বাংলাদেশে আল কায়দার তৎপরতার কথা উদ্বেগ জানাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আ মানে আওয়ামী লীগ সরকার একটা বিষয় সেল করত যে তারা না থাকলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে বা আন্তর্জাতিক বিশ্বেও এই বিষয়টা সেল করত। মানে তাদের কথাটা কি আসলে বাস্তবতায় প্রমাণ হচ্ছে নাকি আসলে এখানে কোনো ষড়যন্ত্র? এখন বাস্তবতা বা ষড়যন্ত্র যেটাই হোক, এটা শেষ করবার দায়িত্ব তো সরকারের। সরকারের কাছে সমস্ত টুলস অ্যান্ড অ্যাপারেটাস আছে। এটা তো আমার আপনার হাতে নাই, বিরোধী দলের হাতেও নাই। আপনি পুলিশ বলেন, প্রশাসন বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, সবই তো সরকারের হুম, হাতে। এখন সরকার যদি এটাকে শক্ত হাতে, ষড়যন্ত্র বা বাস্তব যেটাই হোক, দমন করতে না পারে, তাহলে কি প্রমাণ হবে জানেন? প্রমাণ হবে বিএনপি মানেই খাম্বা, বিএনপি মানেই লোডশেডিং, বিএনপি মানেই গ্যাসের অভাব, বিএনপি মানেই চাঁদাবাজি, বিএনপি মানেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি মানেই হচ্ছে জঙ্গিবাদ। সো এটা যদি বিএনপি নিজের ভালো, পাগল নাকি, মানে নিজের ভালো নাকি পাগলও বোঝে। তো বিএনপি যদি না বোঝে এবং আমরা যারা বলছি আমাদেরকে যদি শত্রু জ্ঞান করে গালাগালি করে এবং বারবার বলে তোমাকে রুমিন ফারানা বানাইছে বিএনপি, কি বিপদ, কি বিপদ। মানে নিজের ভালো তো পাগলও বোঝে। আমি শুধু এইটুকুই বলবো, বিএনপি যদি
এই জায়গাগুলোতে স্টিয়ারিং এ বসে নিজেদের এই কালিমা মোচন করতে না পারে, যেটা ১ থেকে ৬ যেই কালিমা ছিল সেটা যে রিপিটেশন আমরা আবার এই ২০২৬-এর পর থেকে দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু ১০০ টাকার লাঞ্চ, ২০০ টাকার শার্ট, ৩০০ টাকার মানে গাড়ি বহর, সরকারি গাড়ির তেল নেব না, এগুলো কিন্তু আপনাকে ১০% বেতন সরকারি খাজানায় জমা দেওয়া আর খাল খনন, এটা কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না। মানুষ কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। আপনি আপনার টিম সহ ২০০১-এ পড়ে থাকতে পারেন, বাট এটা কিন্তু ২০২৬। তখন কিন্তু মানুষের হাতে সেলফোন ছিল না। তখন কিন্তু যে কেউ রাস্তায় দাঁড়ায় একটা দোকানি কিংবা একটা নিম্ন মধ্যবিত্ত মানুষ যে বাজারে গেছে কিংবা হুম। একজন সিএনজি ড্রাইভারের মতামতটা ঠাস ঠাস করে এরকম নিয়ে নিয়ে ফেসবুকে ছাড়তে পারতো না ২০০১ সালে। এখন কিন্তু পারে। তো আপনাকে বুঝতে হবে সময় পাল্টে গেছে। আরো একটু এই কথাটা এই জিজ্ঞাসা করি যে সম্প্রতি দেখলাম মানে বিষয়টা নিউজ ফিডে বেশ আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে যে আহ, সাবেক শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি তার স্বামী মারা গেছেন তিনিও একজন ব্যারিস্টার আইনজীবী তিনি মারা গেছেন তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে মুক্তি থেকে মানে সেখান থেকে তিনি আবার জেলখানায় গিয়ে ঢুকেছেন দীপুমণি না শুধু আরো মানে আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন বা নেতারা ছিলেন তাদের আসলে সবারই কম বেশি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যখন বিএনপি যখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপি নেতাকর্মীরাও এরকম নানান রকম তারা এরকম মিথ্যা মামলা, ভুয়া মামলা, হয়রানিমূলক মামলার শিকার হয়েছে এবং হয়রানিও হয়েছে। অবিচার হয়েছে। তো এখন কি সুবিচার হচ্ছে? আমি তো বলি ওল্ড ওয়াইন ইন নিউ বটল, নাথিং হ্যাজ চেঞ্জ। হুম। কিচ্ছু বদলায় নাই, কিচ্ছু বদলায় নাই। সেই ভিকটিম এজাহারে বদলেছে। আহ, হ্যাঁ, ভিকটিম বদলেছে। ভিকটিম বলতেছে, হ্যাঁ হুম, ভিকটিম বলতেছে। এখন আমার ভয়টা কি, an eye for an eye will make the entire society blind। এবং এই যে এখন হচ্ছে, আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে এসে একটা একটা করে দেখে নেব। হুম, হুম, হ্যাঁ, তারা নিজেরাই বলে ফেসবুকে, আপনি খুলেন কমেন্ট গুলো দেখেন যে আমাদের বাড়ি পুড়িয়েছে, পাড়া সহ জ্বালিয়ে দেব, গ্রাম সহ জ্বালিয়ে দেব। তো এই জল এই অগ্নিকুণ্ডেই আমরা থাকবো। আর আপনারা যারা কোনো মতে বিদেশে চলে যেতে পারছেন আপনারা জীবনটা নিয়ে বেঁচে গেছেন, আর আমরা যারা বাংলাদেশে জন্মাইছি এবং বাংলাদেশে আসি আমরা এই আগুনে পুড়েই মরবো। এইটুকুই আমি বলবো, আর কি বলবো বলেন, আমার আর এর বেশি কিছু বলার নাই। একটা একটা নতুন আশা, একটা নতুন স্বপ্ন, সেই স্বপ্ন ১০০ টাকার লাঞ্চ আর ২০০ টাকার শার্টে আটকায় গেল। এই স্বপ্নটা তো দেখি নাই রে ভাই। হুম। আমরা তো আরো বড় স্কেলে স্বপ্নটা দেখছিলাম, আরো বিস্তৃত পরিসরে একটা বেটার বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। নসিব খারাপ, এই বলি। নসিব খারাপ। আপনার আচ্ছা এই প্রশ্নটাও একটু করি। যেহেতু মানে একই আপনি বলছেন ওল্ড ওয়াইন ইন নিউ বটল। আপনি আইনজীবী। আপনার কাছে কি ইনারা কেউ আসেন যারা আসলে এখন অবিচারের শিকার আসেন? বা আপনি তাদেরকে কোন রকমভাবে আইনি সহায়তা দিবেন যদি তারা আসে? না, ইন্টারেস্টিংলি আমার কাছে কিন্তু কোনো পলিটিক্যাল মামলা এখন পর্যন্ত আসে নাই। কোনো হুম, পলিটিক্যাল মামলা এখন পর্যন্ত আসে নাই। আমার যেটা আরো আরো ইন্টারেস্টিং শারমিন, আমার আমার নেতাকর্মী যারা মানে হাসের ইলেকশন যারা করছে, রুমিন ফারহানার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের ইলেকশন যারা করছে, তাদেরকে হরে ধরে মামলা দেওয়া হচ্ছে, হরে ধরে মামলা দেওয়া হচ্ছে এবং সেগুলার জামিন করতে করতেই আমার অর্ধেক দিন পার হয়। হুম, কিন্তু ওই আগের সরকারের কারো না, ওদের কোনো মামলা আমার কাছে এখন আসে নাই। হুম। মানে যদি আসে আপনি নেবেন? আমি দল হিসেবে তো মামলা দেখবো না, আমি দেখবো যে মামলায় হুম, সাবস্ট্যান্সটা কি। মামলার এখন যদি এখন ধরুন আহ মানে একজন প্রফেসরের বিরুদ্ধে হত্যা মামলা হয়, হুম, ইউ আন্ডারস্ট্যান্ড মানে এটা সাবস্ট্যান্স কি দাঁড়ায়, তাই হুম। না? প্রফেসর, তো খেলোয়াড়, সে, সঙ্গীত শিল্পী সবার বিরুদ্ধেই হত্যা মামলা হ্যাঁ আছে। হ্যাঁ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। হ্যাঁ, তো আসে এবং প্রথমে তো প্রাথমিকভাবে যেটা আসে সেটা হচ্ছে জামিনের আবেদন। জামিন কিন্তু খালাস না, হুম, জামিন হচ্ছে একটা ইন্টারিম রিলিফ। মামলা চলমান থাকবে, যদি সাজা হয় আপনি কারাগারে যাবেন এবং মানে জামিনটা কিন্তু একটা অধিকার। হুম, জামিনটা আদালতের একটা ডিসক্রিপশন। এখন আমার কাছে কোনটা ভয় লাগে জানেন, আমাদের আদালতগুলোর উপর সরকার তাদের পিপি এপিপি ডিএজি এজি দিয়ে নজর রাখে যে কোন কোর্ট জামিন দিচ্ছে, বেশি বেশি রিলিফ কোন কোর্ট দিচ্ছে, সেই কোর্টের পাওয়ার চেঞ্জ করে দেওয়া হয়। সেই কোর্টে অ্যাটর্নি জেনারেল এসে ওপেনলি ধমকায় দিয়ে যায়। ধমকায় মানে এই আপনি বেল দিচ্ছেন কেন, এরকম তো না। ধমকানোটা হয় ঘুরিয়ে ধমকানো। এগুলো আমার আমার নিজের চোখের হুম, সামনে আমি ঘটতে দেখি আজকাল। এগুলো আমি আমার 25 বছরের প্র্যাকটিসে দেখি নাই স্বামী। জজ সাহেবরা এখন ভয়ে থাকেন, আমি আমি উচ্চ আদালতের কথা বলছি, হুম, ওনারা এখন ভয় থাকেন জামিন দেবেন কি দেবেন না। আমি
আমি ইন্টারিম রিলিফের কথা বলছি। আগে তো খালাস হতো বা কনভিক্টেড হতো রাজনৈতিক পরিচয় দেখে। হুম। হ্যাঁ, বড় নেতা হইলে কনভিক্টেড, মিথ্যা মামলায় সাজা দিত। কিন্তু এখন তো জামিনটা পর্যন্ত ডিসাইডেড হয় এজি, ডিএজি, এজি এদের চোখের ইশারায়। এটা ভয়ঙ্কর না ব্যাপারটা? এটা আরো বেশি পিছনে যাচ্ছি আমরা। রুমিন ফারহানা, শেষ করব কিন্তু শেষ করার আগে আপনার রাজনৈতিক পরিকল্পনা কি? মানে বিএনপিতে ছিলেন, আ সেখান থেকে চলে আসলেন, স্বতন্ত্র নির্বাচন করলেন, এমপি আপনি হলেন আবারও। তার সামনে আপনার রাজনৈতিক পরিকল্পনা কি? আমি মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকি। আজকে যদি আমার কথা কোনো দলের ভালো লাগে, আপনি নিশ্চিত থাকেন তারা ক্ষমতায় আসার পর আমার কথা তাদের সবচেয়ে বেশি তিতা লাগবে। আজকে যেমন বিএনপির তিতা লাগছে, হুম, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে, আওয়ামী লীগেরও আমার কথা সমান তিতা লাগবে। হুম। সো আমি